একবার ভাবুন তো, আপনি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার। বিদেশের একজন ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করলো, কিন্তু কাজ শেষ করার পর সে বলল, আমি পেপ্যালে টাকা পাঠাবো। আর আপনি উত্তর দিলেন, দুঃখিত, বাংলাদেশে পেপ্যাল নেই, অন্য কোনো উপায় আছে? এই একটি কথার কারণে গত প্রায় 2 দশকে হাজার হাজার বাংলাদেশি কাজ হারিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, পেপ্যাল আর পায়োনিয়ার বাংলাদেশে এত দেরিতে কেন এলো? এর ফলে দেশের কি ক্ষতি হয়েছে? আর এখন এগুলো চালু হলে ভবিষ্যতে অর্থনীতিতে কি পরিবর্তন আসতে পারে? চলুন সহজ ভাষায় ব্যাপারটা বুঝে নিই। প্রথমেই বুঝি পেপ্যাল আর পায়োনিয়ার আসলে কি। পেপ্যাল এবং পায়োনিয়ার হলো আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। সহজভাবে বললে এগুলো এমন একটি ডিজিটাল ওয়ালেট যার মাধ্যমে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে খুব সহজে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়। যেমন আমেরিকার একজন ক্লায়েন্ট বাংলাদেশের একজন গ্রাফিক ডিজাইনারকে কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা পাঠাতে পারে। বিশ্বের অনেক দেশ বহু বছর ধরেই এই সুবিধা ব্যবহার করছে, কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটি ছিল না। এত দেরি হলো কেন? কারণ ছিল একাধিক। প্রথম কারণ, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন। দেশ থেকে ডলার কিভাবে বের হবে, কিভাবে ঢুকবে, এসব বিষয়ে বাংলাদেশ দীর্ঘদিন খুব সতর্ক ছিল। সরকার চাইতো যেন অবৈধভাবে টাকা পাচার বা মানি লন্ডারিং না হয়। দ্বিতীয় কারণ ছিল কেন্দ্র ব্যাংকের কঠোর নিয়ম। পেপ্যালের মতো প্রতিষ্ঠান কোনো দেশে সেবা দিতে চাইলে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা, লাইসেন্স, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থ পাচার বিরোধী নিয়ম মেনে চলতে হয়। এই পদ্ধতি বাংলাদেশে অনেক ধীরে এগিয়েছে। তৃতীয় কারণ ছিল ডিজিটাল অবকাঠামো ও নীতিগত জটিলতা। অনলাইন পেমেন্ট, ই কমার্স, কেওয়াইসি, সাইবার নিরাপত্তা সব কিছু একসঙ্গে উন্নত হতে সময় লেগেছে। ফলে পেপ্যালের মতো প্রতিষ্ঠানও দ্রুত বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে আসেনি। অন্যদিকে পায়োনিয়ার কিছুটা আগে এলেও সেটিও ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে এবং সব ধরনের ব্যবহারকারীর জন্য সহজলভ্য হতে সময় লেগেছে। এই দেরির কারণে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে? সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ফ্রিল্যান্সারদের। অনেক বিদেশি ক্লায়েন্ট শুধুমাত্র পেপ্যাল ব্যবহার করতেন। বাংলাদেশে পেপ্যাল না থাকায় তারা অন্য দেশের ফ্রিল্যান্সারকে কাজ দিয়ে দিয়েছে। এর ফলে কোটি কোটি ডলারের সম্ভাব্য আয় বাংলাদেশ হারিয়েছে। শুধু তাই নয়, অনেক স্টার্টআপ, সফটওয়্যার কোম্পানি এবং ছোট ব্যবসাও আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে সহজে পেমেন্ট দিতে পেরেছে। ফলে বিদেশে ব্যবসা সম্প্রসারণও ধীর হয়ে গেছে। আরেকটা সমস্যা ছিল, অনেকে বাধ্য হয়ে অন্য দেশের পরিচিত মানুষের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অথবা অনানুষ্ঠানিক পদ্ধতিতে টাকা এনেছেন। এর ফলে সরকারও অনেক বৈধ বৈদেশিক মুদ্রার হিসাব পায়নি। অর্থনীতির ভাষায় দেখলে আন্তর্জাতিক লেনদেন সহজ হলে উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর সেবা খাত দ্রুত বাড়তে পারে। আর পেমেন্টে বাধা থাকলে সেই প্রবৃদ্ধি ধীর হয়ে যায়। তাহলে এখন লাভ কি হতে পারে? যদি বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, নিরাপদ এবং পূর্ণাঙ্গভাবে চালু হয়, তাহলে কয়েকটি বড় পরিবর্তন আসতে পারে। প্রথমত, বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা আরও সহজ হবে। দ্বিতীয়ত, দেশে বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্সের প্রবাহ বাড়তে পারে। তৃতীয়ত, সফটওয়্যার, আইটি, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, ভিডিও এডিটিং সহ বিভিন্ন ডিজিটাল সেবার রপ্তানি বাড়বে। চতুর্থত, নতুন উদ্যোক্তা এবং স্টার্টআপ তৈরি হবে, যা কর্মসংস্থানও বাড়াবে। অর্থাৎ শুধু ফ্রিল্যান্সার নয়, পুরো ডিজিটাল অর্থনীতি শক্তিশালী হতে পারে। শেষ কথা হলো, পেপ্যাল বা পায়োনিয়ার শুধু একটি অ্যাপ নয়, এগুলো আসলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে বিশ্বের সঙ্গে যুক্ত করার একটি সেতু। যত দ্রুত আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা সহজ, নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত হবে, তত বেশি বিদেশি আয় দেশে আসবে, কর্মসংস্থান বাড়বে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে এর সঙ্গে প্রয়োজন শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং অর্থ পাচার রোধে কার্যকরী নীতি। কারণ প্রযুক্তি যত বড় সুযোগ তৈরি করে, সঠিক ব্যবস্থাপনা না থাকলে তত বড় ঝুঁকি তৈরি হতে পারে। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।